নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সবার পছন্দের রেসিপি, লাউ চিংড়ির রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি। আমি জানি তোমরা যেভাবে বানাও সেই রেসিপিটাও খেতে অপূর্ব হয়। তবে বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি পদ্ধতিতে লাউ চিংড়িটা বানাই সেটাই। আশা করছি এই রেসিপিটাও তোমাদের বেশ ভালো লাগবে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এই পদ্ধতিতে যদি লাউ চিংড়ি বানাও তাহলে যেমন সুন্দর একটা কালার আসবে, তেমন কিন্তু স্বাদটাও বেশ ভালো হয়। এখানে দেখো আমি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা আলুও কেটে নিয়েছি। কিছুটা পরিমাণে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তবে এখানে লাউটা কিন্তু একদম যে ছোট টুকরো করেছি সেটাও না, আবার যে খুব বড় সেটাও না, ঠিক এইভাবে মাঝামাঝি করে কেটে নিও। আর আলুটা তুলনামূলকভাবে বেশ অনেকটা ছোট করে টুকরো করেছি, কারণ লাউটা তো সহজেই গলে যাবে, আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। ছোট টুকরো করা থাকলে কিন্তু সেদ্ধ হতে সুবিধে হয়। চিংড়ির মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর প্রথমেই একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য বাটিতে নিয়েছি একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে আদা, হাফ চামচ গোটা জিরে আর অল্প একটু রসুন। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। এখানে আমি যেই পরিমাণ সমস্ত মশলার ব্যবহার করব সেটা হলো লাউ, আলু আর চিংড়ি মাছের পরিমাণ বুঝে। এদিকে দেখো নিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি, দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য। এখানে কিন্তু আর জিরে গুঁড়ো দিচ্ছি না, তার কারণ গোটা জিরে বেটে ব্যবহার করছি। আর এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি রান্নাতে, এই জন্য কিন্তু আর ঝালের জন্য লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না। আর একটা শুকনো লঙ্কাও কিন্তু বেটে নিয়েছিলাম। এরপর তোমরা তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দিয়ে নিও। গুঁড়ো মশলাগুলো সামান্য একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখলাম। এইভাবে যদি একটু মশলাটা ভিজিয়ে রাখা হয় তাহলে কালারটাও সুন্দর আসে, মশলাটা খেতেও বেশ ভালো লাগে, আর রান্না করার সময় পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। কড়াই গরম করে প্রথমে ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া আলু দিয়ে আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে আলুটা ভেজে তুলে রাখলাম। একটু ভেজে নিয়েছি, ভাজতে ভাজতেই কিন্তু আলুটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে দেখো বেশ কিছুটা সর্ষের তেল রয়েছে। এর সাথে আমি আবারও অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিও, তবে রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো কিচ্ছু ফোড়নে দেব না। তোমরা যদি চাও তাহলে গোটা গরম মশলা চাইলে ফোড়নে দিতে পারো, যারা খেতে পছন্দ করো, কোনো অসুবিধে নেই। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। খুবই অল্প পরিমাণে মশলার ব্যবহার করেছি, আর রান্নাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগবে, সুন্দর একটা কালারও চলে আসবে। পেঁয়াজটা নাড়াচাড়া করে দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। এরই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কারণ কাঁচা লঙ্কাগুলো যদি প্রথমে দিতাম তখন ছিটকে গায়ের মধ্যে আসতো, কিন্তু পেঁয়াজটা যদি হালকা করে ভেজে নেওয়ার পর কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে আর ছিটকে গায়ের মধ্যে আসে না। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা লালচে রং ধরে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা একটু ভেজে নিচ্ছি, আর এর সাথেই দিয়ে দিচ্ছি আদা, রসুন, গোটা জিরে আর যা যা মশলা দিয়েছিলাম সেই বেটে রাখা মশলা। বেটে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি।
যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা থেকে দেখো অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মাছটা কষিয়ে নেব এই মশলার সাথেই। শুধুমাত্র মাছের গায়ের জলটুকু শুকিয়ে গেলেই হবে। আমরা সাধারণত লাউ চিংড়ি বানালে চিংড়ি মাছটা ভেজে ব্যবহার করি, তবে একবার এইভাবে মশলার সাথে কষিয়ে রান্নাটা করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চিংড়ি মাছটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মাছের গা থেকে অল্প অল্প করে জল ছেড়েছিল, সেই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এরপর দেখো তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর গুঁড়ো মশলার সাথে জল দিয়ে মিশিয়ে রাখা গুঁড়ো মশলার ঘোল। এই গুঁড়ো মশলার ঘোলটা দেওয়ার সাথে সাথেই দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এই আলু বা চিংড়ি মাছ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা লাউ। লাউটা তোমরা যখন কাটবে অবশ্যই কিন্তু লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে লাউটা গোটা অবস্থাতে ধুয়ে নিও। কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে লাউ থেকে আরও অনেক বেশি পরিমাণে জল ছাড়তে শুরু করবে। আর লাউয়ের যে একটা স্বাদ, সেটা আমার মনে হয় অনেকটাই কমে যায় যদি লাউটা কাটার পর ধোয়া হয়। লাউয়ের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই লাউ থেকেই যেই পরিমাণে জল ছাড়বে, এই জলেই কিন্তু ভালোভাবে রান্নাটা হয়ে যাবে, সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। এখানে আমি লাউ চিংড়িটা বেশ একটু শুকনো শুকনো করে বানাচ্ছি। তোমরা যদি চাও একটু মাখো মাখো করতে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে ভালোভাবে লাউয়ের জলটা শুকিয়ে যাওয়ার পর অল্প পরিমাণে জল দিতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। লাউ থেকে দেখো বেশ কিছুটা পরিমাণে জল ছেড়েছে আর জলটা কিন্তু ভালোভাবে শুকিয়েও গেছে। সুন্দরভাবে আলু আর লাউটা সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আর লাউ দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। তবে তোমরা যারা চিনি খেতে একদমই পছন্দ করো না, তারা চাইলে বাদ দিতে পারো, তবে সামান্য একটু চিনি দিয়ে দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে চিনিটা গলে গিয়ে রান্নাটার সাথে মিশে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। আমার মনে হচ্ছিল যে বেশ অনেকটা শুকনো হয়ে গেছে, এই জন্য খুবই সামান্য একটু জল দিয়েছিলাম। দেখো একদমই সামান্য, বেশি কিন্তু নয়। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর কোনো কিছুর দরকার পড়বে না, তবে তোমরা যদি চাইলে এই শীতকালে যদি রান্নাটা করো, তাহলে সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচিও দিতে পারো, তাতেও বেশ ভালো লাগবে। এরপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে লাউ চিংড়ির এই রেসিপিটা কিন্তু বেশ ভালো লাগে। তবে বন্ধুরা, তোমরা যেভাবে বানাও সেই রেসিপিটাও যেমন ভালো হয়, এই রেসিপিটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। চিংড়ি মাছ না ভেজে এইভাবে কষিয়ে বাড়িতে অবশ্যই একবার হলেও লাউ চিংড়ি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।